হাই এভরিওয়ান, নতুন নতুন স্টোরি পেতে আমাদের টিআরবি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। হাই, আমি রিপন। পরন্ত বিকালে প্রিয় মানুষের জন্য পার্কে বসে বসে অপেক্ষা করতে করতে সামনের দিকে তাকিয়ে কিছু ভাবতেছিলাম। ঠিক তখনই পিছন দিক থেকে স্মৃতি এসে আমার চোখ এঁটে ধরে বলল, আমি কে? তুমি। প্রত্যেকবার কি আর বুঝে যাবে এটা? ওই যে আমার একটাই তুমি, তাই বুঝতে হয়, তাই বুঝতে চাই। তো আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত মনোযোগ দিয়ে কি দেখছেন? মনোযোগ দিয়ে হাইরেস বিল্ডিংগুলো দেখছিলাম। এই বিল্ডিংগুলোর মালিক না জানি কত টাকার মালিক। আচ্ছা, আমার কি কখনো এত টাকা হবে? এত টাকা দিয়ে তুমি কি করবা? সুখ কিনবো। শোনেন জনাব, সুখ না কিনতে পাওয়া যায়, এটা খুঁজে নিতে হয়। আর এইসব কোটি কোটি টাকা দামের বিল্ডিং, দামি দামি জিনিসের মধ্যে সুখ নেই। সুখটা এইখানে ভিতর। তুমি কি পারবা আমার সাথে সুখী হতে? পরখ করতে চাও? জাস্ট জানতে চাই। তাহলে চলো বাসা। কি সুখ খুঁজতে? ফাইজলামি করো না তো, তোমাকে কতবার বলেছি আমি। চলো বাসা, কি বাবা মার সাথে কথা বলো, মানে তুমি কখনো আমার কথা শোনো না। আচ্ছা, বাসায় যাওয়াই লাগবে, না গেলে হয় না? শোনো, আমি আমার লাইফের সব কিছুতে সবসময় ক্লিয়ার ছিলাম, আমার বাবা মার সামনে, সবার সামনে। এখন আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই, তোমার সাথে আমি আমার পুরো লাইফ স্পেন্ড করতে চাই। আর এটাও আমি লুকিয়ে করতে চাই না, আমি সবার সামনে ক্লিয়ার থাকতে চাই। আচ্ছা ঠিক আছে মহারানী, এখন আমার মহারানীর জন্য আমার পক্ষ থেকে এই ছোট্ট একটি গিফট দেন। গিফটটি নিয়ে স্মৃতি অনেক খুশি হলো। তার এই খুশি মাখা চেহারাটা দেখতে আমার অনেক ভালো লাগে। তারপর আমি বিকাল শেষ হয়ে সন্ধ্যা গড়িয়ে আসার পর আমি তাদের বাসায় গেলাম। যে দেখি তার আম্মা, তার ভাবি, তার ভাইয়া সোফায় বসে আছে এবং স্মৃতিও। তার ভাবি আমাকে জিজ্ঞাসা করলো, ভাইয়া আপনি কি করেন? তখন আমি বললাম, জি আমি তো অনেক কিছু করি। স্পেসিফিকলি আপনি যা জানতে চান বলুন, আমি তার অ্যান্সার দিয়ে দেবো। মানে আমি ডেফিনেটলি জানতে চাচ্ছি যে তুমি এখন কি কাজ করছো, মানে কিসে আছো? জি আমি একটা সরকারি চাকরি করি। আমি রোডস অ্যান্ড হাইওয়েতে আছি, সিভিল ইঞ্জিনিয়ার। পাশাপাশি ফ্রিল্যান্সিং করেও টাকা আর্ন করি। তা ভাইয়া তোমার স্যালারি কত? জি ভাবি, এটা কেমন কোশ্চেন হলো? দেখেন, মোটামুটি সম্মান নিয়ে বেঁচে থাকতে মানুষের কাছে হাত না পেতে যেভাবে বেঁচে থাকা সম্ভব, আমার পক্ষে সেটাও সম্ভব। আর আমার পরিবার আমার ডিসিশনে মেনে নেবে, তাদের কোনো অমত নাই। আর স্মৃতি যেহেতু আপনাদের ফ্যামিলির মেয়ে, তাহলে আপনারা সবাই মিলে ডিসিশন নেন, যেহেতু একটা লাইফের বিষয়। স্মৃতি, আমি তোমাকে আগে বলেছিলাম এগুলো আমাদের ফেস করতে হবে। দেখো স্মৃতি, যেহেতু এটা তোমার লাইফের ডিসিশন, তাহলে তুমি তোমার ফ্যামিলি মেম্বারদের সাথে ডিসকাস করে বিষয়টি আমাকে জানাতে পারো। আমার কোনো সমস্যা নেই, আমি অপেক্ষা করব। রিপু, রিপু কথা শোন। রিপু, তোমরা কি করলা এটা? আমি প্রথমবার একটা মানুষকে বাসায় নিয়ে আসছি আর তোমরা ইনসাল্ট করলা। কি আশ্চর্য, তুমি এভাবে রিয়েক্ট করছো কেন স্মৃতি? যে ছেলেটাকে তুমি নিয়ে এসেছো বিয়ের ব্যাপারে কথা বলতে, আমরা তার ব্যাপারে জানতে চাইবো না? আর ওই ছেলের কি স্ট্যান্ডার্ড আছে? তোমার রুচি সম্পর্কে আমি সত্যি অবাক হচ্ছি। এই ছেলের সাথে বসে যে আমি এতক্ষণ কথা বলেছি, এটা তোমার সৌভাগ্য। আর এই ছেলেকে যে আমি ঘাট ধাক্কা দিয়ে এতক্ষণ বের করে দিইনি, সেটা ওই ছেলের সৌভাগ্য। এক্স্যাক্ট, মা একদম ঠিক কথা বলেছে। এই ছেলের সাথে তোমার বিয়েটা হচ্ছে না মানে হচ্ছে না, দ্যাটস ইট। ফার্স্ট অফ অল ভাবি, তোমার অপিনিয়ন কেউ জানতে চায় নাই। আর সেকেন্ড অফ অল, তুমি যখন ভাইয়াকে বিয়ে করে বাসা আসছিলা, তখন তোমার ফ্যামিলি স্ট্যান্ডার্ড কোথায় ছিল? তোমাদেরও তো লাভ ম্যারেজ ছিল, রাইট? আমি তোমাদেরকে হেল্প করেছি ওই সময়, আর এখন যখন আমার হেল্পের দরকার পড়লো, তোমরা এইরকম বিহেভ করলা। দেন স্মৃতি তার ফ্যামিলির সাথে অনেক ঝগড়া করে সে আমার কাছে চলে আসে। ওই রাত্রে আমরা বিয়ে করিনি। তারপরের দিন সকালে রেডি হয়ে আমি অফিসে চলে যাই। দেন বিকালবেলা বাসায় চলে আসি। তারপর স্মৃতি আমাকে ডাক দিল। রিপু, রিপু বলো। না, পানিটা খেয়ে নাও। থ্যাংক ইউ। আচ্ছা শোনো, হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি, হ্যাঁ? একসাথে খাবো। দেন স্মৃতি ভাত নিয়ে আসলো। আমরা দুজন আরাম করে ভাত খাইলাম আর অনেক মজা করলাম, আড্ডা দিলাম। দেন ঘুমাইতে গেলাম। পরদিন সকালে আমি স্মৃতিকে ডেকে বললাম, স্মৃতি, ওই স্মৃতি এদিকে শোনো। কি? তুমি কি আমার সাথে হ্যাপি? না,
আমি তোমার সাথে অনেক দুঃখে আছি। এখন হাত ছাড়া তরকারি পড়ে যাচ্ছে। পুরুক, আমি নিজেই তো জলে পড়ে ছাই হয়ে যাচ্ছি কেন? তোমার প্রেমের আগুনে। ইস, বাবা এত প্রেম। আচ্ছা ভালো কথা, কি? কালকে প্রোগ্রামের কথা মনে আছে তো? কে যেন মারা গেছে? একদম ফাইজলামি করবা না। কালকে তোমার বাজার করার কথা। বাজার তো প্রতি সপ্তাহে আমি করি। এখন কিন্তু আমি রাগ করবো রিপু। কালকে বাজার করে বাবার বাসায় পাঠানোর কথা ভুলে গেছো তুমি? না না, আমার একদম মনে ছিল না, এখন মনে পড়ছে। আচ্ছা কালকে যাব। আচ্ছা একটা কথা বলো তো, আমরা তো হাজব্যান্ড ওয়াইফ রাইট? তো আমরা শ্বশুরবাড়ি যাবো বিয়ের পরে ফার্স্ট টাইম, তো আমাদেরকে তারা বাজার করে খাওয়াবে না? এটা তো একটা প্রথা, এটা আনন্দ ফুর্তির ব্যাপার। আর তাছাড়া আমাদের বিয়েটা যেভাবে হয়েছে, আমি চাই ওইটা ভুলে গিয়ে সবাই একটু স্বাভাবিক হয়ে যাক। আর তাই ছোটখাটো সুযোগগুলো হাতছাড়া করতে চাই না। ঠিক আছে? তরকারি পুড়ে যাচ্ছে। তারপর আমি স্মৃতিকে ছেড়ে বাজারে চলে গেলাম। আমার সাধ্য মতো কিছু বাজার করে নিয়ে গেলাম। দেন বাজার করে নিয়ে যাওয়ার পর আমার শাশুড়ি আম্মা এবং ঋতুর ভাই আমাকে অনেকগুলো অপমান করলো, কারণ আমি সামান্য কিছু বাজার নিয়ে গেছিলাম। এদিকে স্মৃতিকে আমি ওখানে রেখে আমার অফিসে চলে আসলাম। তার ফ্যামিলির মেম্বাররা তাকে অনেক অপমান করলো। সে বাসে এসে মন খারাপ করে বসে থাকলো। হঠাৎ করে আমি তাকে বললাম, কি ব্যাপার, তুমি এখানে লাইট আপ করে মন খারাপ করে বসে আছো কেন? চলো রেডি হয়ে আমরা বাইরে ঘুরতে যাই। এ দেখো আমি তোমার জন্য ফুলের মালা নিয়ে আসছি, এটা পরে চলো না আমরা রেডি হয়ে ঘুরতে যাই। চলো না বাইরে থেকে ঘুরে আসি। কি হয়েছে স্মৃতি, তুমি বলো আমাকে, তুমি চুপ করে থাকলে আমি কিভাবে বুঝবো বলো? বুঝবা না কেন তুমি? ফিডার খাও? বাচ্চা তুমি এখনো? বুঝলাম না তুমি এই কাজটা কিভাবে করলা রিপন। ছোট মাছ তুমি বাবার বাসায় প্রথমবার বাজার করে নিয়ে গেছো, তুমি কাচকি মাছ নিয়ে গেছো, শাক সবজি, একটা মুরগি, 1 কেজি মিষ্টি, অ্যাটলিস্ট 5 কেজি মিষ্টি নিয়ে যেতে পারতা না? আশ্চর্য, তুমি কি বলতেছো? আমার যে বেতন তার সাধ্য মতো তো আমি নিয়ে গেছি, এর থেকে তো বেশি করে কারো কাছ থেকে ধার করে নিয়ে গিয়ে তো আমি পারবো না। তুমি তো ভালো করে জানো আমি কারো কাছ থেকে ধার নিয়ে চলি না, এটা আমার পছন্দ না। তুমি তো জেনে শুনে আমাকে বিয়ে করছো না? হ্যাঁ, তোমার সামর্থ্য ব্যাপারে আইডিয়া আছে আমার, কিন্তু তুমি কি ধার করতে পারতা না? আর তোমার দ্বারা যদি ধারও না হতো তুমি আমাকে বলতা, আমি ভাইয়াকে বলতাম। ভাইয়া তোমার নাম করে বাজার করে সবাইকে বলতো আমার বোনের জামাই এত কিছু বাজার করে নিয়ে আসছে। অ্যাটলিস্ট সবার সামনে তার মান সম্মানটা থাকতো, প্রেস্টিজটা থাকতো। সরি স্মৃতি, আমি কারোর কাছে ফেক হইতে পারবো না। আমি রিয়েলি থাকতে চাই। কারোর এক্সপেক্ট করার থাকলে করবে, না হয়তো দরকার নাই। আমি ফেক হইতে পারবো না। আচ্ছা তুমি তো আমার বিষয়ে সব কিছু জেনে শুনে আমাকে বিয়ে করছো, তাহলে এখন কেন এই কথা আসতেছে? আসতেছে কারণ এই যে 20 টাকার ফুল প্রেমের সময় খুব ভালো লাগে, রোমান্টিক মনে হয়, কিন্তু বিয়ের পরে 20 টাকার ফুল ফুল মনে হয় না, কাটা মনে হয়, কাটাই পুরোটা না, কাটায় ভরা। এই কথাগুলো শোনার পরে আমার অনেক খারাপ লাগতে লাগলো। তখন আমি কী করবো বুঝতেছিলাম না। আমি ঘর থেকে বাইরে চলে আসলাম, সারা রাত বারান্দায় কাটালাম, একটু ঘুমালাম না, কারণ আমার তো ঘুম আসতেছে না। সকালবেলা না খেয়ে অফিসে চলে গেলাম। হঠাৎ করে আমার অফিস সহকারী আমাকে বলল যে স্যার আপনি একটা কাজ করতে পারেন, আমার যদি এই ফাইলটা সাইন করে দেন তাহলে আমি আপনাকে 20 লাখ টাকা দিব। তখন আমি কিছু না ভেবে ফাইলটা সাইন করে দিই, আর টাকা নিয়ে আমার ইচ্ছাগুলো পূরণ করতে লাগি। স্মৃতির জন্য অনেক গিফট কিনে রাখছি। বাসে আসার পর জামা কাপড় চেঞ্জ করতে করতে স্মৃতিকে ডাকলাম। স্মৃতি হঠাৎ করে আমার সামনে এসে বলল, বাসায় নিয়ে আসার পর আমি যখন বেডরুমে জামা কাপড় চেঞ্জ করছি, হঠাৎ করে স্মৃতি আমার সামনে চলে আসলো, এসে বলল, ওয়াও রিপু, ওয়াও, দেখো না টপটা যে কি সুন্দর হয়েছে, আমাকে মানাইছে না? দেখো ভালো লাগতেছে না? অনেক ভালো লাগতেছে। এই শোনো, এখানে 20 লাখ টাকা মতো আছে, তোমার ইচ্ছা মতো তুমি শপিং করে নিও। 20 লাখ? 20 লাখ। রিপু তুমি এত টাকা কোত্থেকে পাচ্ছ? সেটা তো তোমার জানার কোনো প্রয়োজন নাই। তোমার আগে ফুলের গন্ধ ভালো লাগতো, এখন লাগে না। আমার এখন টাকার গন্ধ ছাড়া আর কিছুই ভালো লাগে না, তাই আর্ন করি আর এনজয় করি, দ্যাটস ইট। শোনো, আমার সাথে আসো বাইরে। কালকে আর একটা ফাইল সাইন করার কারণে আমার কাছে এখনও 50 লাখ টাকা ছিল। তার থেকে কিছু টাকা দিয়ে একটা কার কিনলাম, যেটা গত 5 দিন ধরে স্মৃতি ফোনে পিক দেখছিল। কোথায়? আরে কাম উইথ মি, আসো। কারটা দেখার পরে স্মৃতির মুখে আমি অনেক হাসি দেখতে পেলাম, অনেক